আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি এবং আমি হাবিবা আফরোজ। আগামী নির্বাচনে অদৃশ্য প্রতিপক্ষের মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দলটির শীর্ষ নেতারা বলছেন, এখনও নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। শুক্রবারের মধ্যে শরিকদের আসন ছাড়ের বিষয়টি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন দলটির নীতি নির্ধারকরা। আরও জানাচ্ছেন রুদ্র রফিক। জাতীয় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে প্রার্থীদের নির্বাচনী কৌশল, সাংগঠনিক দায়িত্ব ও করণীয় স্পষ্ট করতে প্রশিক্ষণ কর্মশালা করছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রশিক্ষণের দ্বিতীয় দিনে যোগ দেন ১০০ প্রার্থী। এ সময় প্রশিক্ষণের বিষয়বস্তু তুলে ধরেন দলটির শীর্ষ নেতারা। এই নির্বাচনটা সর্বকালে একটা কঠিন নির্বাচন হচ্ছে, একটু ব্যতিক্রমী নির্বাচন হচ্ছে। এই ব্যাপারে একটু সচেতন করে দেওয়া। মানুষের মনোজগতে পরিবর্তন হয়েছে। আগের মতো ৮-১০টা নির্বাচনের মতো এই নির্বাচন নাই। আগের নির্বাচনগুলো করেছি শত্রুর সামনে ছিল। এখন যে নির্বাচন করব, আমার যে প্রতিপক্ষ, আমি তো সামনে পাচ্ছি না। ফেব্রুয়ারির প্রত্যাশিত নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে বলে জানান গয়েশ্বরচন্দ্র রায়। মানুষ যে অপেক্ষা আছে 12ই ফেব্রুয়ারি নির্বাচন ভোট দিবে, সেই ভোটটাকে নস্যাৎ বা বানচাল করার জন্য একটা চক্র কাজ করছে। সেটা যদিও দৃশ্যমান না, তবে পর্যায়ক্রমে এগুলো দৃশ্যমান হবে। ইতোমধ্যে ২৭২ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বাকি ২৮ আসনের মধ্যে শরিকদের জন্য কয়টি আসন ছাড় দেওয়া হবে তা শুক্রবারের মধ্যেই চূড়ান্ত করা হবে বলে জানান স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। যুবপদ আন্দোলনের শরিকদের জন্য কটি সিট আমরা ছাড়তে পারবো সেটি আগামীকালকের মধ্যে ফয়সলা হয়ে যাবে। তাদের সাথে বর্তমানে মিটিং চলছে। শনিবার বিএনপির বাকি মনোনীত প্রার্থীদের নিয়ে কর্মশালা শুরু হবে। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। প্রায় 18 বছর পর আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে তার জন্য প্রস্তুত করা হচ্ছে বাড়ি, নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। প্রিয় নেতাকে স্মরণকালের সবচেয়ে বড় সংবর্ধনা দিতে ইতিমধ্যেই কাজ করছে বিএনপি। দলীয় প্রধানের স্বদেশ প্রত্যাবর্তনে উচ্ছ্বাসের জোয়ার নেতাকর্মীদের মাঝে। বিস্তারিত তুলে ধরছেন শামীম চৌধুরী। বিদায় নিলেন যুক্তরাজ্যের বিএনপির নেতৃবৃন্দের কাছ থেকে। প্রায় ১.৫ যুগ অপেক্ষার অবসান ঘটিয়ে নিজেই ঘোষণা দিলেন, আগামী ২৫ ডিসেম্বর আপনালয়ে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২৫ তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তনে তাকে বরণে কতটা প্রস্তুতি নিচ্ছে বিএনপি? প্রস্তুতির জন্য তো একটা সব অভ্যর্থনা কমিটি হয়েছে, তারা কাজ করছেন। ঢাকার আশেপাশের জেলাগুলো তাদের নেতৃবৃন্দের সাথে আমরা বলেছি যে আপনারা সবাইকে সংগঠিত করে বা সেখানকার মানুষজনকে আপনারা খবর দিয়ে তারা যেন সবাই ঢাকায় আসে। কি নির্দেশনাই বা থাকছে নেতাকর্মীদের জন্য? সব যেন সুশৃঙ্খল থাকে, সাধারণ মানুষের যাতায়াতে যেন কোনো অসুবিধা না হয়। তারেক রহমানের জন্য প্রস্তুত করা হচ্ছে রাজধানীর গুলশানে ১৯৬ নম্বর বাড়ি। সড়কের উপর স্থাপন করা হয়েছে ৩টি নিরাপত্তা চৌকি। নিরাপত্তার জন্য আনা হয়েছে বিশেষ ডিজাইনের বুলেট প্রুফ গাড়ি। বৃদ্ধি করা হয়েছে সিএসএফ সদস্য। বিএনপি বলছে, সরকারের পাশাপাশি তারেক রহমানের মূল নিরাপত্তা দেশের জনগণ। এটা তো পার্টি দেখবে যে কিভাবে নিরাপত্তা নিশ্চিত করা যায়, কিন্তু নিরাপত্তার মূল দায়িত্বটা সরকারের। দেশে এসে নিয়মিত দলীয় কার্যক্রম পরিচালনা করবেন তারেক রহমান। তাই নতুন করে সাজানো হয়েছে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়। আমাদের কেন্দ্রীয় কার্যালয় রয়েছে পল্টনে, চেয়ারপারসনস অফিস রয়েছে গুলশানে। স্বাভাবিকভাবেই দলের নেতাকর্মীরা সেখানে নিয়মিত আসেন, তাদের সাথে জনসম্পৃক্ত করে উঠবেন। আমাদের নেতা জনাব তারেক রহমান সেখানে অফিস করবেন, সেটাই তো স্বাভাবিক। দীর্ঘ প্রতীক্ষার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে প্রত্যাবর্তনের খবরে উচ্ছ্বাসের আবেগে ভাসছেন দলের নেতাকর্মীরা। নেতার প্রতি কর্মীর যে ভালোবাসার বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশের একটি মিলন মেলা তৈরি হবে আগামী ২৫ তারিখ। যুবদলের নেতাকর্মীরা তারা উন্মুখ হয়ে আছেন কখন উনি আসবেন। উচ্ছ্বাস আর আকাঙ্ক্ষার কমতি নেই সাধারণ জনগণের মাঝেও। তারেক রহমান ফিরবেন আশার আলো হয়ে, এমনটাই বিশ্বাস সবার। বিগত ১৭ বছর ধরে সে আমাদের মাঝে নাই, সেই আস্থা আছে, আমাদের জন্য অনেক খুশি। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার আয়োজন হবে ঐতিহাসিক এবং মানুষের উপস্থিতি হবে স্মরণীয়। দুপুরে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জানান 25 ডিসেম্বর বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে দেশের মাটিতে পা রাখবেন তিনি। তিনি আরও বলেন, এই উপলক্ষে দলের পক্ষ থেকে জোর প্রস্তুতি চলছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন। আরও জানাচ্ছেন সাদিয়া কানিজ। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন তারেক রহমান। জিজ্ঞাসাবাদের সময় তার উপর চালানো হয় অমানুষিক নির্যাতন। প্রায় 18 মাস কারাবন্দী থাকার পর জামিন পেয়ে 2008 সালের 11 সেপ্টেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসা নিতে লন্ডনে চলে যান তিনি। এরপর থেকেই নির্বাসিত জীবন পার করছেন তারেক রহমান। এবার সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 25 ডিসেম্বর দেশে ফিরছেন তিনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তনকে সামনে রেখে বৃহস্পতিবার দুপুরে নিরাপত্তা নিশ্চিতে ঢাকা বিমানবন্দর পরিদর্শন করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, দেশে ফিরেই অসুস্থ মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন তিনি। আমরা চাই যেন তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তন যেন বিগত 55 বছরের ইতিহাসে যেভাবে যা কিছু দৃষ্টান্ত হয়েছে তাকে ছাড়িয়ে যায় এবং আগামী 55 বছরের ইতিহাসেও যেন সেরকম কোনো ঐতিহাসিক ঘটনা। সংবর্ধনার জন্য এভারকেয়ার হাসপাতালের কাছাকাছি এলাকায় উপযুক্ত স্থান খোঁজা হচ্ছে বলেও জানান তিনি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে ফেরার আয়োজন ঐতিহাসিক করতে প্রস্তুতির কোনো কমতি নেই। কতটুকু এগিয়েছি আমাদের অন্তর্ভুক্ত যারা সদস্যরা রয়েছেন তাদেরকে। তারেক রহমানের দেশে ফেরার ঘটনা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আশার সঞ্চার করছে বলে মনে করছেন বিএনপি নেতাকর্মীরা। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার জন্য ট্রাভেল পাস সংক্রান্ত কোনো তথ্য এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। উন্নয়ন অংশীদার, বিদেশি কূটনৈতিক ও গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের আজ ব্রিফ করেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। বৃহস্পতিবার বিকেল 3টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে অংশ নেন প্রায় 40 দেশের কূটনৈতিক। এ সময় পররাষ্ট্র সচিব তাদের কূটনৈতিক ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রেখে নির্বাচন অনুষ্ঠানের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টিতে সরকারের প্রতিশ্রুতি তুলে ধরেন। দুপুর 2:30 থেকে আমেরিকা, স্পেন, নরওয়ে, শ্রীলঙ্কা, আলজেরিয়া, ব্রুনাই, তুরস্ক, অস্ট্রেলিয়া, চীন, পাকিস্তান, রাশিয়ার দূতাবাসের গাড়ি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢুকতে শুরু করে। মাত্র 30 মিনিটের ব্রিফিংয়ে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরাও অংশ নেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বৃহস্পতিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। বলেন, দেশি বিদেশি চিকিৎসকদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন বিএনপি চেয়ারপারসন। এ সময় খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন বলেও চিকিৎসকেরা আশা করছেন বলে জানান ডাক্তার জাহিদ হোসেন। যে চিকিৎসা ওনাকে দেওয়া হচ্ছে সেই চিকিৎসা উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন এবং ওনার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বেও যে অবস্থায় ছিল আলহামদুলিল্লাহ উনি সেটি মেনটেন করে যাচ্ছেন। চিকিৎসকরা সহ সবাই অত্যন্ত আশাবাদী যে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। জেআইসি সেলে গুম নির্যাতনের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 সেনা কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 19 জানুয়ারি আনুষ্ঠানিক বিচার শুরু হবে। এর আগে এই মামলায় সুনির্দিষ্ট 5টি অভিযোগ আনা হয়। এছাড়া জুলাই হত্যাকাণ্ডের মামলায় ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। বিগত আওয়ামী লীগের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে 26 জনকে গুম নির্যাতনের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক এবং সাবেক বর্তমান 11 সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এ আদেশ দেন। প্রসিকিউটর জানান, আগামী 19 তারিখ সাক্ষ্য গ্রহণের মধ্যে দিয়ে বিচার কাজ শুরু হবে। আগামী 19 জানুয়ারি প্রথম সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। প্রায় 26 জন ভিকটিমকে গুম করে রাখা হয়েছিল, গুম করে তাদের উপর শারীরিক মানসিক নির্যাতন করা হয়েছিল। এই বিচারিক প্রক্রিয়াতেই এই চার্জগুলো গঠন করা হয়েছে। ডিজিএফআই-এর 3 আসামির পক্ষের আইনজীবীরা জানান, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। আসামির বিরুদ্ধে গঠিত অভিযোগ ডিনাই করেছেন এবং নির্দোষ দাবি করে বিচার প্রার্থনা করেছেন। পরবর্তী তারিখ সাক্ষীর জন্য ইনশাল্লাহ আগামী তারিখে সাক্ষী ম্যাজিস্ট্রেট হবে। এদিকে জুলাই হত্যাকাণ্ডের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানকে আসামি করা হয়েছে। 7 জনের বিরুদ্ধে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং এটাকে একটা নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। তিনি আরও বলেন, আসামিরা পলাতক থাকলেও তাদের জন্য ন্যায় বিচার থেমে থাকবে না। ন্যায় বিচার তাদের এই পলায়নের জন্য বসে থাকবে না। তাদের পক্ষে রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ করা হবে যদি তারা হাজির না হন, এবং এরপরে আইনসম্মত প্রক্রিয়ায় এই বিচারটি সামনে অগ্রসর হবে। আসামিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ রয়েছে বলেও দাবি করেন চিফ প্রসিকিউটর। যে কারণেই আমরা তাদের বিরুদ্ধে চার্জটা এনেছি। বিপুল দেবরাই, RTV, ঢাকা। আগামী নির্বাচনে নির্বাচনী অপরাধ তদন্ত ও সংক্ষিপ্ত বিচার কার্যক্রম পরিচালনার জন্য বিচারকদের নিয়ে গঠিত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিকে পুলিশি সহায়তার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি কমিটির কাজ পরিচালনার জন্য প্রয়োজনীয় স্ট্রাইকিং ফোর্স মোতায়েনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেও বলা হয়েছে। এছাড়া সারা দেশের রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের সুরক্ষা সহ কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনাও দেয় ইসি। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বরাবর এই সংক্রান্ত চিঠি দেয় কমিশন। এদিকে আরেক চিঠিতে নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে আগ্রহী বিদেশি পর্যবেক্ষক সংস্থা ও গণমাধ্যমকে আগামী 17 জানুয়ারির মধ্যে আবেদন করতে বলা হয়েছে। ইনকালাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলি করে হত্যা চেষ্টার শেষ পরিকল্পনা হয় সাভারের মধুমতি মডেল টাউনের গ্রিন জোন রিসোর্টে। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে তা উঠে আসে। সেখানে নারী নিয়ে সময়ও কাটায় সন্দেহভাজন শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ও তার সহযোগী আলমগীর। সাভারের গ্রিন জোন রিসোর্টের সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী 2 নারী সহ অভিযুক্তকে সেখানে অবস্থানের বিষয়টি নিশ্চিত করেছে ওই দিন দায়িত্বে থাকা কর্মী হাবিবুর রহমান সিয়াম। গ্রিন জোন রিসোর্ট থেকে ফিরে আরও জানাচ্ছেন এআর বাদল। সাভারের গ্রিন জোন রিসোর্ট সিসি ক্যামেরার সময় অনুযায়ী 12 ডিসেম্বর শুক্রবার রাত 4টা 8 মিনিট দেখা যায় একটি প্রাইভেট কার থেকে 2 জন নারী নেমে ভেতরে প্রবেশ করে। এরপর তারা আগে থেকে বুকিং দেয়া 204 নম্বর রুমের দিকে চলে যায়। সিঁড়ি বেয়ে রুমটিতে প্রবেশ করে। তাদের রিসিভ করে রিসোর্টের কর্মী হাবিবুর রহমান সিয়াম। এরপর ভোর 5টা 23 মিনিটে আরেকটি প্রাইভেট কার এসে রিসোর্টের ভেতরে প্রবেশ করে। এর 2 মিনিট পরে শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ও তার সহযোগী আলমগীর সিঁড়ি বেয়ে সেই 204 নম্বর রুমের দিকে চলে যায়। সকাল 8টা 53 মিনিটে আলমগীর এবং 2 নারী নিচে নামে। শেষে নামে ফয়সাল করিম মাসুদ। এ সময় স্মৃতি ধরে রাখতে পুলের পাশে দাঁড়িয়ে আলমগীরের হাতে মোবাইল দিয়ে ছবিও তোলে অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ। ভোর 5টা 23 থেকে সকাল 8টা 54 মিনিট পর্যন্ত ওসমান হাদিকে হত্যার পরিকল্পনা করা হয় বলে অভিযোগ উঠেছে। 12 ডিসেম্বর রাতে দায়িত্বরত হাবিবুর রহমান সিয়াম বলেন, আলমগীর তাদের পুরাতন গ্রাহক। এর আগের ম্যানেজার রিসোর্টের মালিকের ভাই পারভেজ আলমের পরিচিত। প্রায় তিনি এই রিসোর্টে আসতো এবং নারী ঘটিত বিষয়ের সাথেও জড়িত ছিল। তবে ফয়সাল মাসুদ করিমকে সে প্রথম দেখেছে। বলছে যে পুরান লোক কি আছে, বলছে সিয়াম আছে। তারপর আমার নাম্বারটা দিয়েছে, আমার বলছে একটা রুম লাগবে, আমি একটা রুম দিছি 204। এর আগে স্যার উনি আসতো, ওই যে এর আগের ম্যানেজারের মেয়েটে আনিয়ে দিত, তখন উনি দেখতাম একলা সিঙ্গেল আসতো,
অনেক সময় মিটে দিত তো ওই। অনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি অস্বীকার করে পারভেজ আলম বলেন, আলমগীর নিজেকে ব্যবসায়ী পরিচয় দিত আর আওয়ামী লীগ আমলে প্রায়ই নারী নিয়ে রিসোর্টে যেত বলে জানান তিনি। ও রাত্রের বেলা আসছিল, ড্রিঙ্কস অবস্থা ছিল, তুই তাই করে ল্যাঙ্গুয়েজ খারাপ করে মারধর বলতে কাউকে কিলগুসা না, মানে বিহেভিয়ার খারাপ করছে। আমার এখানে তো বিহেভিয়ার খারাপ করা যাবে না। তবে ফয়সাল করিম মাসুদের সহযোগী আলমগীর নামে ওই ব্যক্তির নম্বরে কল দিয়েও তাকে পাওয়া যায়নি। রিসোর্টের নথিতে তথ্য নেই কেন, এর কোনো সদুত্তর দিতে পারেনি রিসোর্ট মালিক এবং কর্মীরা। আলমগীর নামে ওই ব্যক্তিকে ধরতে পারলে হাদিকে হত্যা চেষ্টার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। 12 ডিসেম্বর শুক্রবার হাদিকে হত্যা চেষ্টা করে পালিয়ে যায় ঘাতকরা। এখনও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদি। AR বাদল, RTV, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টা মামলায় আসামি ফয়সাল করিম মাসুদকে ভারতে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেফতার আদিবাসী সিবিউন দিউ ও সঞ্জয় চিশিমের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত এই আদেশ দেন। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তিনি। শুনানি শেষে রিমান্ডে নেয়ার ওই আদেশ দেন আদালত। তবে শুনানিতে আসামি পক্ষের কোনো আইনজীবী ছিলেন না। এর আগে বুধবার ময়মনসিংহের হালুরঘাট ও ধুবাউড়া থেকে গ্রেফতার করা হয় তাদের। গত 14 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এই মামলায় প্রধান সন্দেহভাজন ফয়সালের বাবা মা গতকাল বুধবার দায় স্বীকার করে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আসামি ফয়সাল করিম মাসুদকে তারা পালানোর জন্য তারা সহযোগিতা করেছে এবং এখানে যে একজন সিবিউন দিউ সে কিন্তু সাবেক আওয়ামী লীগ এমপি জুয়েল আরেন তার ভাগ্নে। তো তারা দুজনেই বলেছে যে তাদের সঙ্গে ফিলিপসের সঙ্গে কথা হয়েছে এবং তারা ফিলিপস তাদেরকে একজন বলেছে যে ফিলিপস তাকে এক জায়গায় দাঁড়িয়ে থাকার জন্য বলেছে। তো এইভাবে তারা ঘটনার সঙ্গে সম্পৃক্ত আছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জন্য এবার দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ের সাংবাদিকরা হাদির হত্যা চেষ্টার মূল হোতা ফয়সালকে আটকের অগ্রগতি জানতে চাইলে তিনি দোয়ার আহ্বান জানান। উপদেষ্টা বলেন, যদি সবাই দোয়া করেন হাদি নিশ্চয়ই ফিরে আসবেন। জুমার নামাজের পর সকল মসজিদে দোয়া এবং অন্য ধর্মাবলম্বীদের নিজ নিজ ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করার আহ্বান জানান তিনি। ওসমান হাদি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরে অপারেশন করবার অনুমতি দেওয়া হয়েছে। ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ। হাদি শহীদ হলে স্বাধীনতাকামী মজলুম জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতে শাহবাগে জড়ো হওয়ার অনুরোধ জানানো হয় পোস্টে। বলা হয়, খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান করার পাশাপাশি পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। খুনি ভারতে পালিয়ে গেলে ভারত সরকারের সাথে আলোচনা করে যে কোনো মূল্যে তাকে ফেরত আনার দাবি জানায় ইনকিলাব মঞ্চ। রাজধানীর জিগাতলা এলাকায় একটি হোস্টেল থেকে এনসিপি নেত্রী জান্নাত আরা রুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ধারণায় পুলিশ পারিবারিক কলহ থেকেই আত্মহত্যা করেছে জানায়। তবে এনসিপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে আওয়ামী লীগের সাইবার বুলিংয়ের শিকার হয়ে আত্মহত্যা করেছেন রুমি। নির্বাচন সামনে রেখে জুলাই যোদ্ধারা হুমকি ও হামলার শিকারের উদ্বেগ জানিয়েছে এনসিপি। বিস্তারিত জানাচ্ছেন আলওয়ান খান। 13 নভেম্বর দুপুর 1:30 ধানমন্ডি 32 নম্বরে জয় বাংলা স্লোগান দিয়ে এক নারী হামলার শিকার হয়। ওই নারীকে প্রহার করা নারীটি ছিল জান্নাত আরা রুমি। সকালে সেই রুমির ঝুলন্ত মরদেহ রাজধানীর ঝিগাতলার এক হোস্টেল থেকে উদ্ধার করে পুলিশ। তিনি এনসিপির ধানমন্ডি থানার যুগ্ম সমন্বয়কারী। প্রাথমিক ধারণায় পুলিশ জানায় পারিবারিক কলহের জেরেই আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহ এবং এই কলহ থেকে উনি মানসিক কিছুটা যন্ত্রণায় ভুগছিলেন, সেখান থেকে আত্মহত্যার ঘটনাটি ঘটেছে বলে আমরা ধারণা করছি। অধিকতর তদন্ত করে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারব। তবে আওয়ামী লীগের হুমকি ও সাইবার বুলিংয়ের শিকারে আত্মহত্যা করেছেন বলে ফেসবুক পোস্টে জানান এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা।
এদিকে বিকেলে ঢাকা মেডিকেলে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সাংবাদিকদের বলেন, নারী নেত্রীরা বারংবার বুলিংয়ের শিকার হচ্ছে, দলগত ব্যবস্থা নেওয়া হলেও সরকার নেয়নি। রুমির প্রত্যেকটা অ্যাকাউন্টে, প্রত্যেকটা কমেন্টে এবং তার যে লাস্ট পোস্ট ছিল হাদির সুস্থতা কামনায়, তার লাস্ট পোস্ট ছিল, আপনারা দেখেছেন, এই লাস্ট পোস্টের কমেন্টে পর্যন্ত তাকে বুলিং করা হয়েছে। গত 13ই নভেম্বর রুমি ধানমন্ডি থানায় একটি জিডি দায়ের করে। গত 12 তারিখ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার পর বৃহস্পতিবার সাইবার বুলিংয়ের কারণে এনসিপির ধানমন্ডি থানার যুগ্ম সমন্বয়কারী জান্নাত আরা রুমির এই মৃত্যুকে আত্মহত্যা হিসেবে দেখতে চায় না এনসিপি। আলোয়ান খান, RTV। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ এবং তার স্ত্রী তামান্না শারমিনের জামিন স্থগিত করেছেন আদালত। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন শুনানি শেষে বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মোহাম্মদ রেজাউল হকের চেম্বার জজ আদালত এ আদেশ দেন। এর আগে মোট 7টি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান সাজ্জাদ, আর 4টি মামলায় জামিন পান তার স্ত্রী তামান্না। সাজ্জাদের বিরুদ্ধে 10টি হত্যা মামলা সহ মোট 19টি মামলা রয়েছে। তামান্না মোট 8টি মামলার আসামি। গত 15 মার্চ ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল থেকে ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ। চট্টগ্রামে প্রকাশ্যে হত্যা, ফেসবুকে লাইভে এসে ওসিকে পেটানোর হুমকি সহ নানা কারণে তিনি আলোচিত। বিচারিক বিবেচনার বাইরে গিয়ে দেওয়া কিছু জামিন মানুষের জীবন বিপন্ন করছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে হাইকোর্ট থেকে গত বছর জামিন দেওয়ার প্রসঙ্গ টেনে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, হাইকোর্ট একটি স্বাধীন বিচারিক প্রতিষ্ঠান, সেখানে দেওয়া জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পৃক্ততা নেই। তিনি বলেছেন, ফয়সাল করিম মাসুদ অস্ত্র মামলায় জামিন পেয়েছেন, যেখানে সাধারণ জামিন পাওয়া কঠিন। প্রভাবশালী আইনজীবীদের অবস্থানের কারণে কিছু ক্ষেত্রে এসব মামলায় জামিন সহজতর হয়ে ওঠে বলেও জানান আসিফ নজরুল। নির্বাচনী ইশতেহারে ব্যাংক সহ আর্থিক খাত নিয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বছর শেষে মূল্যস্ফীতি 7% নামবে বলে আশা করছেন তিনি। অর্থনীতিবিদ ও ব্যাংকাররা বলছেন, খাদের কিনারা থেকে ব্যাংক খাতকে অন্তর্বর্তী সরকার উদ্ধার করে নানা সংস্কার কাজ করেছে। তবে এসব উদ্যোগের সুফল নির্বাচিত সরকারের উপরই নির্ভর করছে বলে মনে করেন তারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। রাজধানীর পল্টনে ইআরএফ মিলনায়তনে ব্যাংক খাত নিয়ে আলোচনা, যেখানে বিগত সরকারের সময়ে অনিয়ম, বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংকের ব্যর্থতার কথা তুলে ধরেন বক্তারা। তবে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টায় তা অনেকটা ভালো অবস্থায় এসেছে বলে মনে করেন তারা। অন্তর্বর্তীকালীন সরকার যে অর্থনীতিটা পেয়েছে, সেখানে তো আমরা দেখেছি যে অর্থনীতির প্রায় সব সূচকে কিন্তু একটা দুর্বল অবস্থানে ছিল। নির্বাচনী প্রতিশ্রুতিতে ব্যাংকিং খাতকে কিভাবে তারা একটা সুশৃঙ্খল শক্তিশালী খাত হিসাবে পরিণত করবেন, সেইটার ব্যাপারে সুনির্দিষ্ট কমিটমেন্ট থাকতে হবে। যে পরিবর্তনটা বর্তমান গভর্নরের আন্ডারে হয়েছে, সেই পরিবর্তনটাকে নিয়ে যাওয়ার কতটুকু ইচ্ছা তাদের আছে, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্যাংক খাত সহ সামগ্রিক অর্থনীতির বিস্তারিত তুলে ধরেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। দেশের স্বার্থেই রিজার্ভ বাড়ানোর কথা বলেন তিনি। অর্থনীতির প্রায় সব সূচক ভালো করছে মন্তব্য করে মূল্যস্ফীতি কমবে বলে আশা করেন গভর্নর। এই বছরের শেষে আমি আশা করেছিলাম যে ইনফ্লেশন সাথে নেমে আসবে। আমি এখনো মনে করি যেটা সম্ভব ছিল, এখনো সম্ভব, কাছাকাছি আমরা হয়তো যেতে পারতে পারি, আমি জানি না কি হবে। জিনিসটা লক্ষণীয়, আজকে যদি চালের দাম 18% না বাড়তো, আমরা কিন্তু 7-এর নিচেই থাকতাম। নীতিমালা বাস্তবায়ন, দক্ষ ও নৈতিক কর্মকর্তার মাধ্যমে ব্যাংক খাত এগোবে আশা করে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নির্বাচনী ইশতেহারে ব্যাংক নিয়ে পরিকল্পনার কথা তুলে ধরার তাগিদ দেন। সামনে অনেক চ্যালেঞ্জ, আমি হয়তো থাকতে শুরু করে দিয়ে যাব, পরবর্তী যারা আসবেন তারা এটাকে বাস্তবায়ন করবেন। যেসব আইনগুলো আমরা সরকারের কাছে দিয়েছি, সেগুলো যেন সঠিক সময়ে সরকারের সদিচ্ছাতেই আইনে পরিণত হয়। সম্মিলিত ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ ভালো মন্তব্য করে কর্মকর্তা কর্মচারীদের আত্মবিশ্বাস ধরে রাখার আহ্বান জানান ডক্টর আহসান এইচ মনসুর। এই সুযোগটা হারানো উচিত হবে বলে আমার মনে হয়। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। সিটিজেন্স ব্যাংক PLC তেজগাঁও লিংক রোড শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
বৃহস্পতিবার ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব এই শাখার শুভ উদ্বোধন করেন। এ সময় সিটিজেন্স ব্যাংকের স্বতন্ত্র পরিচালক NKA মুবিন, স্বতন্ত্র পরিচালক AKM শহীদুল হক সহ বিভিন্ন ব্যবসায়ী বৃন্দ, ব্যাংক এশিয়ার পরিচালক এনাম চৌধুরী, মোহাম্মদ হোসেন জনি উপস্থিত ছিলেন। সিটিজেন্স ব্যাংক সর্বাধুনিক উন্নত মানের ব্যাংকিং সেবা প্রদানের প্রতিশ্রুতি নিয়ে ব্যাংকিং কার্যক্রম শুরু করে। প্রযুক্তিগত ও আধুনিক সেবায় সমন্বয়ে গ্রাহক সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে ব্যাংকটি। বিদেশ থেকে চিনি আমদানি বন্ধ রাখায় মজুদ থাকা দেশি চিনি বিক্রি শুরু করেছে সরকার। গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, দেশের চিনিকলে জমে থাকা চিনি আগে বিক্রি করা হবে। তবে শুধু ভর্তুকি দিয়ে চিনিকল চালানো সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, দেশি বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ চলছে। অল্প সময়ের মধ্যে ইতিবাচক অগ্রগতি দেখা যাবে। আমদানি বন্ধ থাকলে দেশের চিনিকলগুলো সচল থাকবে ও কৃষকরা আখ উৎপাদনে উৎসাহিত হবে। এটি দেশের চিনিকল শিল্পকে টিকিয়ে রাখতে ও অর্থনৈতিক স্বনির্ভরতা বাড়াতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খুলনার আদালত চত্বরে আলোচিত জোড়া খুনের ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব 6। এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছে র্যাব 6-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ। বুধবার বিকেলে মোহাম্মদ এজাজুল হোসেন নামের এক ব্যক্তিকে এই মামলায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে তিনি। বাকি অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা। গেল 30 নভেম্বর খুলনা আদালত চত্বরে ফজলে রাব্বি রাজন ও হাসিব হাওলাদার নামে দুজনকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ পরে 11টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।